হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সবাইকে। সায়েন্স গুরুতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আমরা আবার হাজির হয়ে গেছি এবিটিএ ম্যাথামেটিক্স টেস্ট পেপারের যেগুলো আছে সেগুলো সলভ করার ভিডিও নিয়ে। আজকে আমাদের 6 নম্বর পেজ হবে। দেখতে দেখতে কিন্তু অলরেডি 5টা পেজ আমাদের হয়ে গেছে, আজকে আমাদের 6 নম্বর পেজ। তাই যারা যারা এখনো প্রিপারেশন শুরু করনি বা ভিডিওগুলো দেখতে শুরু করনি তারা কিন্তু চটপট দেখে নিয়ে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ আর কিন্তু হাতে বেশি সময় নেই। আর আমরা যদি দেখি 2 মাসও কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই প্রিপারেশন কিন্তু তাড়াতাড়ি শুরু করে দাও। আর আমরাও আর কথা না বাড়িয়ে চলো আমরা এই পেজটা শুরু করি। চলো এই পেজের দেখো প্রথম অঙ্ক কি বলছে, 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত? তাহলে 300 টাকা, তাহলে পি হচ্ছে আমার এখানে 300, সরল সুদ বলেছে 165, তার মানে আই 165, টি বলে দিয়েছে 5 বছর, তাহলে টি 5, সুদের হার আর বার করতে বলছে। ফর্মুলা কি জানি আমরা, 100i বাই পিটি, তাই তো? তার মানে দেখো 100 ইন্টু 165 বাই 300 ইন্টু 5, এই হলো আমার। এবার এটাকে সমাধান করে দাও, 0 0 কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 5, আর এখানে 5, এখানে কাটলে 11, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 11%। তাহলে দেখো অ্যান্সার কি হয়ে গেল, এটা হয়ে গেল 11% অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, এক্স স্কোয়ার বড় হাতের এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? শর্ত মানে হলো এটা বার করতে বলেছে, মানে জিজ্ঞেস করেছে শর্ত কি। দেখো একটা বীজ কখন শূন্য হবে, যখন এক্স এর মান হচ্ছে একটা 0 আর একটা অন্য কিছু। তাহলে দেখো এখানে যদি আমার বাই এনি চান্স যদি আমার এই সিটা না থাকতো, যদি সিটা না থাকতো তাহলে কি হতো, দেখো এইটুকু থাকতো, তাহলে এইটুকু থেকে দেখো আমরা কি করতে পারতাম, আমরা এক্স কে কমন নিয়ে নিতে পারতাম। তাহলে এখানে কি লিখতে পারতাম, আমরা এখানে ax প্লাস বি ইজ ইকাল টু 0, তখন আমরা কি বলতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম এক্স এর একটা ভ্যালু হচ্ছে 0 আর ax প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে ax ইকুয়াল টু বি, তাহলে x ইকুয়াল টু বি বাই এ, তাহলে দুখানা মান আসতো, একটা হচ্ছে বি বাই এ, একটা হচ্ছে 0। তাহলে কখন এটা হলো, যখন সিটা থাকলো না। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, শর্তটা সি ইকুয়াল টু 0 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও। তাহলে দেখো এখানে যদি আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, তার পরিকেন্দ্র হচ্ছে আমার ও। এবার বলছে দেখো তাহলে ও বিসি, এ বিসি ত্রিভুজের পরিকেন্দ্র এটা ও বিসি, আর এবিসি এর মান কত হবে, এইটা হচ্ছে ওবিসি আর একটা হচ্ছে বিএসি, বিএসি বলতে এইটা, এই দুটো কোণের সমষ্টি আমাকে বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। কি করে করব, দেখো এই যে আমরা যে ত্রিভুজটা যেটা অঙ্কন করলাম বিও আর ওসি যুক্ত করে, তাহলে বিও আর ওসি যুক্ত করে যে ত্রিভুজটা আমরা অঙ্কন, এক সেকেন্ড, বিও আর ওসি যুক্ত করে যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি, তাহলে এর যে তিনটে কোণ, এই কোণটা এই কোণটা প্লাস এই কোণটা, এদের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো ও বিসি প্লাস বিওসি প্লাস ও সিবি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো এইটা তো পরিকেন্দ্র, মানে এইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, তাই তো? তাহলে এটাকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে এই কোণটা কি আমার কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে আমার কি বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা এই কোণটার দ্বিগুণ আমি বলতে পারি। তাহলে বিওসি যেটা আছে, বিওসি এটা না লিখে আমরা লিখতে পারি 2 ইন্টু বিএসি, অবশ্যই লেখা যায়। আবার এদিকে দেখো এটা ওবিসি ছিল, ওবিসি থাকলো, এই কোণটা যদি ওবিসি হয় তাহলে এই কোণটার মানও তো একই হবে, কারণ দেখো এটাও তো আমার হচ্ছে বৃত্তের একটা হচ্ছে ব্যাস, এই ব্যাসার্ধ, এটাও হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে এই দুটোর মাপ যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে ওবিসি কে আমি রাখলাম, ওসিবির জায়গায় আমি কি লিখতে পারি, এটাকেও আমি চেঞ্জ করে কি লিখতে পারি, ওবিসি লিখতে পারি, তাই তো? ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো ওবিসি কতগুলো হয়ে গেল, ওবিসি হয়ে গেল দুটো, দুটো ওবিসি প্লাস দুটো বিএসসি, এই দুটোই কিন্তু আমার অঙ্কে চেয়েছিল। তাহলে 2 কমন নিয়ে নাও, ওবিসি প্লাস
বিএসসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুকুর মান কি হবে, এই দুইটা এদিক থেকে গিয়ে এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে কেটে গেলে অ্যান্সার হয়ে গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে গেল আমার উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো, ভালো অঙ্ক এটা। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কি হবে। সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কি হবে। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটাই ছিল তো, কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কি হবে। তাহলে দেখো কোনো জিনিসের ক্ষুদ্রতম মান আমরা অঙ্ক করতে গিয়ে শিখেছি, কোনো জিনিসের যখন ক্ষুদ্রতম মান আমরা বার করতে চাই সেটা মানে কি, যখন সেটাকে আমরা সাধারণত কি করি, একটা পূর্ণবর্গ টার্মে প্রকাশ করি। তাহলে পূর্ণবর্গ টার্ম এখান থেকে কি হবে, পূর্ণবর্গ টার্ম এখান থেকে করলে তার সাথে একটা কি আমাকে সংখ্যা রাখতে হয়, যেটা আমার ইন্ডিকেট করে যে কোনটা ক্ষুদ্রতম হচ্ছে কি কোনটা ক্ষুদ্রতম হচ্ছে না। এরকম অঙ্ক তোরা বইয়ে অনেক পড়েছিস, কিন্তু এখানে দেখ সেক আর কসের মধ্যে কিন্তু সেক আর কস কিন্তু একে অপরের উল্টো নয়। আমরা দেখ যদি ফর্মুলা যদি আমরা বলতে যাই তাহলে কি জানি আমরা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি, আর কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবো, আর কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে দেখ এটা যদি আমরা লিখি কি লাভ হবে, দেখ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো এই দুটো তো 2 হয়ে গেল। এবার বাবা এই যে দুটো জিনিস আছে ট্যান স্কোয়ার আর কট স্কোয়ার, এবার এদেরকে তো আমি পূর্ণবর্গ আকারে যদি লিখি তাহলে কি লিখবো, তাহলে এখানে আমরা দেখ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার আছে সেটাকে আকারে যদি লিখতে যাই তাহলে কি হয়, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে স্যার এর মধ্যে কোন ফরওয়ার্ডে ব্যবহার করব, তাহলে দেখো ভেতরটা ক্ষুদ্রতম কখন হবে, এ প্লাস বি যদি হোল স্কোয়ার নিই তাহলে এর কি এ আর বি যদি শূন্য না হয় তাহলে এর কি শূন্য হওয়ার সম্ভাবনা আছে, নেই। কিন্তু এখানে যদি এ আর বি দুজনে যদি ক্ষুদ্রতম মানে শূন্য যদি নাও হয় তাহলে এই রাশিটা কিন্তু শূন্য হতে পারে। তাহলে ক্ষুদ্রতম যখনই বলবে আমরা তখন এইটা ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি লিখতে পারছি আমরা, কি হলো, ও পোকাও চলে এসছে আমাদের সাথে অঙ্ক করতে, আর তোরা কিছু জন আছিস যারা কিন্তু অঙ্ক এখনো শুরু করিসনি। চলো নেক্সট কি আমরা দেখি, তাহলে 2 প্লাস এটাকে কি লেখা যায়, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা কট থিটা। এবার আমরা ট্যান থিটা কট থিটা মানে কি হয়, কেটে গিয়ে সে 1 হয়, তার মানে এটা দেখো এটা তার মানে 2 হয়ে গেল, তাহলে 2 প্লাস 2 এখানে 4 হয়ে গেল। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার এটা থাকলো। তাহলে দেখো এই জিনিসটা তো শূন্য হওয়া সম্ভব, তাহলে ক্ষুদ্রতম মান যাই হোক এই চারটা তো কোনোভাবেই চেঞ্জ হবে না। তাহলে এর ক্ষুদ্রতম মান কত বলতে পারি আমরা বলতে পারি এর ক্ষুদ্রতম মান হচ্ছে 4। ঠিক আছে, অপশন কোথায় গেল, অপশন হচ্ছে এ, 4 হচ্ছে এর ক্ষুদ্রতম মান। ঠিক আছে, নেক্সট দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:4 হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দেখো বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই r1 স্কোয়ার আর 4 পাই r2 স্কোয়ার, তাহলে কেটে গেলে r1 স্কোয়ার r2 স্কোয়ার হচ্ছে কত 1/4, তাহলে r1 r2 কত হবে 1/2। এটা একটা পাতি অঙ্ক। তাহলে দেখো আয়তন অনুপাতে কি হয়, সবটাই সেম থেকে শুধু r এর কিউব হয়, তাহলে যেখানে আমার 1 আছে সেটা 1ই থেকে যাবে, যেখানে আমার 2 আছে সেটা 8 হয়ে যাবে, তাহলে 1:8 হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্ক কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এই অঙ্কগুলো কিন্তু বেশি টাইম ওয়েস্ট করবি না ওরা পরীক্ষায়। কি দিয়েছে, স্কোয়ার দিয়েছে না কিউব দিয়েছে, সেখান থেকে কিউব বা স্কোয়ার কোনটা বার করতে বলেছে বুঝে ফেলতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, বলছে 10, 10, 11, 13, 15, 17, 19 তথ্যে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। আচ্ছা তথ্য সাজানোই আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7-এর তাহলে মাঝখানে হচ্ছে কে 13 থাকতো। ওকে 13 হতো, তাহলে আমার
প্রথম ক্ষেত্রে মধ্যমা কত হতো তাহলে আমার? প্রথম ক্ষেত্রে মধ্যমা হতো আমার 13। ওকে, এবার ধরো কি বলছে, বলছে 17 না থাকলে 17কে তাহলে বাদ দিয়ে দাও। 17কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কটা সংখ্যা আছে? 1 2 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যার মধ্যে তাহলে মধ্যমা কোনটা হবে? এদিকে দুখানাকে আমি ছাড়লাম, এদিকে দুখানাকে ছাড়লাম, তাহলে এই যে দুটো থাকবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 11 আর 13 যোগ করলে কত হয়? 24। 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাই আমরা? 12। তাহলে আগে ছিল 13, এখন হলো 12। তাহলে মধ্যমা বৃদ্ধি পায়। দেখ বৃদ্ধি তো পাচ্ছে না, মধ্যমা তো উল্টা কমে যাচ্ছে, তাহলে -1 বৃদ্ধি পায়, তাই তো? এটা কিন্তু খেয়াল করবি, এক অ্যান্সারে টিক মেরে দিস না কিন্তু, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। -1, হ্যাঁ, কমে যাচ্ছে কারণ। এবার চলো আমরা চলে যাই শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন দেখো কি বলছে, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 10,000 টাকা যদি আমার থাকে তাহলে প্রথম বছরের সুদ কত হবে? 10,000 ইন্টু 10/100, তার মানে 1000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে এই আসলটা তো চেঞ্জ হয়ে যাবে, আসলটা কত হয়ে যাবে? 1000 টাকা যোগ হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? 11,000 টাকা হয়ে গেল। এর ওপর আবার 10% সুদ লাগছে, তার মানে কত? আচ্ছা আমি কিছু ভুল করলাম, এটা 10,000 টাকা ছিল, এটা 11,000 হলো। কি ব্যাপার, আমি কি শূন্য একটা কম কাটলাম রে? হ্যাঁ এই দেখ, শূন্য একটা বেশি কেটেছি। আচ্ছা হ্যাঁ, তাহলে 1100 টাকা। তাহলে 1100 টাকা হলো আমার চক্রবৃদ্ধি সুদ। সুদই জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1100। ওকে চল, নেক্সট কি বলছে দেখ, এক্স ভ্যারিজাস ওয়াই জেড, ওয়াই ভ্যারিজাস এ বি স্কোয়ার, জেড ভ্যারিজাস বি বাই এ। তাহলে দেখো এখান থেকে যদি আমি ধরি তাহলে কি লিখতে পারি? এক্স ভ্যারিজাস কি হবে সেটা লিখতে বলেছে, তাহলে এক্স ভ্যারিজাস k1 yz, এক্স ভ্যারিজাস তো না, ইকুয়াল টু, এখানে কিন্তু ভেদ ধ্রুবক যদি বড় অঙ্ক থাকে তাহলে লিখবি, এখন যেহেতু রাফ করছিস না লিখলেও চলবে। y ইকুয়াল টু k2 ab স্কোয়ার, z ইকুয়াল টু kb বাই a। তাহলে এই মানটা যখন আমি পেয়ে গেলাম, তাহলে y এর মানটা যেটা আমি পেলাম k1, y এর মান কি পেলাম? k2 ab স্কোয়ার, আর z এর মান কি পেলাম? ইন্টু, এটা k3 ধরতে হতো, k3 b বাই a। তাহলে দেখো বি বি এখানে আমার কেটে গেল। নেক্সট আমার কি হচ্ছে এখানে, তাহলে কি পড়ে থাকছে? k1 k2 k3 b কিউব। তাহলে এই টোটাল জিনিসটাই তো একটা ধ্রুবক, তাহলে এক্স ইকুয়াল যদি এটা হয় তাহলে এক্স ইকুয়ালটা আমি বলতে পারি k4, এই জিনিসটাই k4 ধরলাম, বি কিউব। তার মানে কি হয়ে গেল? এক্স ভ্যারিজাস বি কিউব। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? এক্স ভ্যারিজাস বি কিউব। ওকে চলো নেক্সট, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করলে তারা পরস্পর কি হয়? তারা পরস্পর সমান্তরাল হয়। দেখ বৃত্তের যদি দুখানা ব্যাস থাকে তাহলে এখানে একটা স্পর্শক অঙ্কন করলি, এখানে একটা স্পর্শক অঙ্কন করলি, এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি, তাহলে এরা কি অবশ্যই সমান্তরালই হবে। তার মানে এটা কি হবে? সমান্তরাল হবে। ওকে নেক্সট কোশ্চেন দেখো, 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান পাই বাই কে হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, তাহলে এইটা নির্ণয় করার জন্য এটাকে আগে আমাকে বৃত্তীয় পদ্ধতির যে কোণ সে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে রেডিয়ানে কনভার্ট করতে গেলে দেখ মিনিট থেকে তো আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারি না, তাহলে সেটাকে আমাকে ডিগ্রিতেই আনতে হবে। চলো তাহলে যদি ডিগ্রিতে আনতে হয় তাহলে এখানে আমরা কি বলতে পারি? 22 ডিগ্রি 30 মিনিট, 60 মিনিটে আমরা জানি কি 1 ডিগ্রি হয়, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 22.5 ডিগ্রি। তার মানে কত? 45/2 ডিগ্রি। ওকে তাহলে 45/2 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি তাহলে কি হবে? পাই বাই 180 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এখান থেকে কেটে গেলে হচ্ছে কত? 4 হয়ে গেল। তার মানে পাই বাই 8 রেডিয়ান। রেডিয়ানে কনভার্ট কমপ্লিট। তাহলে পাই বাই 8 রেডিয়ানকে আমাকে কার সাথে কম্পেয়ার করতে বলেছে? পাই বাই কে এর সাথে। তাহলে 8 ইকুয়াল টু কি হচ্ছে? কে। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে আমার? 8 দাঁড়াচ্ছে আমার কে এর মান। কে এর মান হচ্ছে আমার 8। ওকে চলো নেক্সট, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কতগুলো হয়? 4টি হয়। কি করে হচ্ছে দেখবি, ঘরের যদি একটু খেয়াল করিস, একটা ঘর আছে, ঘরের ধর এক কর্নার থেকে তুই এক কর্নারের ওপর থেকে তার পরের কর্নারের তল অব্দি একটা কর্ণ, ওই কর্নারের ওপর থেকে এই কর্নারের তল অব্দি একটা কর্ণ, ঠিক সেম জিনিসটা আর দুটো যে কর্নার আছে সেখানেও কর, দেখ 4টেই কিন্তু আমার কর্ণ আসে ঘনকের ক্ষেত্রে। ঠিক আছে, ঘনক হোক আয়ত ঘনক হোক যাই হোক তার ক্ষেত্রে 4টে কর্ণক আসে, মানে সমকোণী চৌপলের ক্ষেত্রে। কি বলছে? প্রথম 5টি
অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় কত? প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা কে রে? অযুগ্ম মানে বিজোড়। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এদের যদি গড় করিস তাহলে কত হচ্ছে দেখ, 10 10 25, 25/5 কত হয়? 5 দাঁড়ায় অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ, তাদের লাভ্যাংশের বন্টনের অনুপাত 2:3। তাহলে কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ, তাহলে অমল কত পেল? অমল যদি x মূলধন দিয়ে থাকে তাহলে কমল কত দেবে? 1.5 x মানে হচ্ছে কত? 3/2x মানে 3x/2। তাহলে এদের মূলধনের অনুপাত কত? মূলধন অনুপাত হচ্ছে 2:3। এদের মূলধন অনুপাত 2:3। তাহলে এদের লাভ্যাংশ অনুপাত কি হবে? সেমই হবে, কারণ মূলধন অনুপাত আর লাভ্যাংশ অনুপাত কি হবে? সেম হয়। তাহলে 2:3 বলে দেওয়া আছে কি? হ্যাঁ 2:3 বলে দেওয়া আছে। তাহলে 1 নম্বরটা কি বলেছে আমার? সত্য বলেছে। 2 নম্বর দেখো কি বলছে, √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধীকরণের যোগফল হচ্ছে কোনটা? -4। তাহলে √3 - 2 তার অনুবন্ধীকরণী কে? তার অনুবন্ধীকরণী হচ্ছে আমার -√3 - 2, কারণ যে করণী যুক্ত যে রাশিটা থাকে তার চিহ্নটা চেঞ্জ করলে সেটাই হয়ে যায় অনুবন্ধীকরণী, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে দেখ, যোগ করলে √3 - 2 প্লাস -√3 - 2 কেটে গেলে দেখ -4ই আসছে। তার মানে এই জিনিসটাও কিন্তু কি বলেছে? এই জিনিসটাও সত্য বলেছে। চলো 3 নম্বর দেখো অঙ্কটা কি আছে। 3 নম্বর অঙ্কটা বলছে যে ABCD রম্বসের দুটি কর্ণ AC এবং BD, AC² + BD² = 2AB² হবে। তাহলে দেখি আমরা একটা ABCD রম্বস আঁকি, একটা রম্বস আঁকলাম। তাহলে নাম দিই আমরা ABCD। এই রম্বসের কি বলছে? AC আর BD হচ্ছে কর্ণ, এই AC কর্ণ আর এইখানে হচ্ছে একটা BD কর্ণ। তাহলে এই কর্ণদ্বয় মাঝখানে একটা বিন্দু নাম দিলাম আমি, ও নাম দিলাম ধর, দিয়ে বলছে AC² + BD² = AB²। তাহলে AB², তাহলে এই দিকের এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা কি? অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি AB² = AO² + OB², লেখা যায়। তাহলে এইটা যদি লেখা যায়, আমরা কি জানি? AO মানে এই AC এর হাফ, আর OB মানে BD এর হাফ। তাহলে AB² কে যদি AB² রাখি, তাহলে AO না লিখে আমি লিখতে পারি হাফ অফ AC তার স্কোয়ার, আর এটাকে আমি লিখতে পারি হাফ অফ BD তার স্কোয়ার। একটু ভালো করে দেখ, এইটাকে আমি লিখলাম হাফ অফ AC², এটাকে আমি লিখলাম হাফ অফ BD²। তাহলে এটা কি হয়ে গেল? 1/4 AC², আর এখানেও হয়ে গেল 1/4 BD²। তাহলে দুই দিক থেকে তুই 1/4 কমন নিয়ে নে, তাহলে AC² + BD² পড়ে থাকলো এইদিকে, তাই তো? আর এই 4টা এদিকে আসলে কি হয়ে যায়? 4AB² হয়ে যায় না? এই 4টা এদিকে ছিল ভাগ হিসেবে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি 4AB² আসছে, আমাদের এখানে কি দেওয়া ছিল? 2AB² দেওয়া ছিল। তাহলে এই জিনিসটা ভুল আছে, তাহলে এই জিনিসটা আমার মিথ্যা বলেছে, তাই তো? নেক্সট কি বলছে? একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট, আচ্ছা না একটা বাদ গেল, cos0 * cos1 cos2 cos3 এভাবে আমার কি চলতে থাকবে, এর মান হচ্ছে 0। প্রথম কথা দেখ, প্রথম কথা যদি আমি বলি, এখানে cos0 আছে, cos0 এর ভ্যালু কত? cos0 এর ভ্যালু হচ্ছে 1। এবার cos1, এবার বাকি তোর যাই থাক না কেন, এখানে 0 কখন হবে? cos-এর 0 কার মান? cos 90 এর ভ্যালু 0। এখানে কি দেখ 90 আছে, এখানে 89 এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে মাঝের তো আর কিছুর ভ্যালু 0 নয়। তাহলে 0 যদি না হয় তাহলে এর মান 0 হওয়া কখনোই সম্ভব নয়। শুধু বাকিটা করে দেখার প্রয়োজন নেই, তাহলে আমি এটুকু দেখলেই বুঝতে পারবো যে এটা মিথ্যা বলে দিয়েছে। ঠিক আছে, চলো। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু আর চোঙের আয়তন হচ্ছে 1:3। হ্যাঁ, এটা আমরা মোটামুটি দেখ ঠিকই, আমরা তাও একবার করে একবার দেখে নিই। শঙ্কুর আয়তন কত হয়? প্রথমে শঙ্কু আছে, তাই তো? 1/3 πr²h, আর এটা কত হয়? πr²h। কেটে গেলে দেখ এটা যদি যায় তার মানে 1:3 দাঁড়ায়। দেখ 1:3 আছে, তার মানে এটা কি বলেছে? এটা বলেছে সত্য বলেছে। নেক্সট 6 নম্বরটা দেখো কি বলেছে।
কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে। হ্যাঁ, সংখ্যাগুরু মান তো একটার বেশি হতে পারে। ধর কোনো একটা এতে ধর 10 3বার আছে, 9ও 3বার আছে, তাহলে 10 9 দুইজনেই হচ্ছে আমার কি ওখানকার সংখ্যাগুরু মান, তাহলে এটা কিন্তু হতেই পারে। হ্যাঁ, এটাও তার মানে সত্য বলে দেওয়া আছে। চলো, তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের 2 মার্কসের কোশ্চেনে। তাহলে 2 মার্কসের কোশ্চেনের প্রথম কোশ্চেন দেখ, একদম বইয়ের অঙ্ক। দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন ছিল 6000 টাকা, লাভ হয়েছে 900 টাকা, তাহলে আফতাবের মূলধন কত হবে? তাহলে রাজীবের মূলধন কত ছিল? 6000 ছিল রাজীবের মূলধন। তাহলে রাজীবের লাভ কত হয়েছে? রাজীব লাভ কত করেছে? 900 টাকা। তাহলে আফতাব লাভ কত করেছে? 1500 মাইনাস 900 মানে কত টাকা? 600 টাকা। তাহলে লাভ্যাংশের অনুপাত কত হবে? লাভ্যাংশের অনুপাত কত হবে? 900:600, তার মানে 3:2। অতএব মূলধনের অনুপাতও তো তাই 3:2 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন ইকুয়াল টু 3/2। তাহলে রাজীবের মূলধন কত? 6000। তাহলে আফতাবের মূলধন কত হবে? তাহলে আমার দাঁড়াচ্ছে 6000 ইন্টু, দেখ কি করে হলো, আফতাবটা উপরে চলে গেল, 6000 এখানে ছিল, 2টা উপরে চলে আসলো, আর 3টা চলে গেল নিচে। তাহলে আফতাবের মূলধন দাঁড়াচ্ছে আমার 4000 টাকা। ওকে, কমপ্লিট। চলো নেক্সট কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? এটা 1 টাকা হতো মনে হয়, 1 টাকা হবে তা নির্ণয় করো। বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে আর কত বলে দিয়েছে? 5% বলে দিয়েছে। এবার বলেছে কত টাকার, পি আমি জানি না, পি আমাকে বার করতে হবে। মাসিক সুদ বলে দিয়েছে কত, আই বলে দিয়েছে কত? 1 টাকা। তার মানে টি কত বলে দিয়েছে? মাসিক বলে দিয়েছে, তার মানে 1/12 বছর। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে পি ইজ ইকাল টু কি হবে? 100 আই বাই টি আর। তাহলে 100 আই কত? আই 1, আর কত? আর হচ্ছে 5, আর টি কত? 1/12। তাহলে এখানে হয়ে গেল 20। তাহলে এখানে দেখ 20 আর উল্টে গেলে এটা 12 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 240 টাকা। অ্যান্সার হচ্ছে 240 টাকা। এরকম অঙ্ক আমরা আগেও কিন্তু পেয়েছি, হ্যাঁ, টেস্ট পেপারে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, এক্স 12 ওয়াই আর 27 ক্রমিক সমানুপাতে হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। আচ্ছা, ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি রে, মনে আছে? তাহলে ক্রমিক সমানুপাতি ব্যাপারটা এরকম যে এক্স বাই 12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাতি। তাহলে এক্স আর ওয়াই এর মান বার করতে বলেছে, তাহলে প্রথমে এইটুকুকে কাজে লাগিয়ে আমি ওয়াই এর মান বার করবো। তাহলে এইটুকুকে যদি আমি কাজে লাগাই তাহলে কি হবে? y² ইকুয়াল টু 12 × 27। বেকার দেখ গুণ করতে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, গুণ করতে যাবি না, গুণ করতে গেলেই কিন্তু বিপদ। গুণ করতে গেলে বিপদ ঠিক না, অঙ্কটা বড় হয়ে যাবে। কেন করবো? তাহলে 12কে ভাঙলে কি লেখা যায়? 4 × 3, আর এটাকে ভাঙলে কি লেখা যায়? 3 × 9। তাহলে দেখো 4-এর বর্গমূল হচ্ছে 2, দুটো 3-এর জন্য একটা 3, আর 9-এর জন্য 3। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 18 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম 18। এবার আমি এইটুকুকে নিয়ে কাজ করব। এবার আমি যদি এইটুকুকে নিয়ে কাজ করি তাহলে দেখো কি হবে, এখানে x/12 আর 12/y এর মান কত? y এর মান তো 18। তাহলে x ইকুয়াল টু কত? 12 × 12/18। তাহলে কেটে গেলে হচ্ছে 8। তাহলে x এর মান দাঁড়ালো হচ্ছে আমার 8 আর y এর মান দাঁড়ালো আমার 18। আশা করছি বুঝতে পেরেছিস। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করছি সবাই বুঝতে পারবি। নেক্সট অঙ্ক দেখ কি বলছে, √15 + √3 আর √10 + √8 এর মধ্যে কোনটি বড়? এটাও কাইন্ড অফ বইয়েরই অঙ্ক। কি বলছে, √15 + √3 আর একটা কি বলছে, √10 + √8 নাকি? হ্যাঁ, √10 + √8, √10 + √8 এদের মধ্যে কোনটা বড়? দুটোকে হোল স্কয়ার করে দাও।
তাহলে এটা কি হয়ে যাবে, রুট 15 স্কোয়ার মানে 15, 2 ইন্টু রুট 15 ইন্টু রুট 3 প্লাস রুট 3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 18 প্লাস 2 রুট 45। এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে রুট 10 স্কোয়ার মানে 10 প্লাস 2 ইন্টু রুট 10 ইন্টু রুট 8 প্লাস রুট 8 স্কোয়ার হচ্ছে 8, তাহলে 18 প্লাস 2 রুট 80। তাহলে খুব স্বাভাবিকভাবে দেখো এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে এখানে 2 রুট 45 এর থেকে ডেফিনেটলি 2 রুট 80টা বেশি বড়, তার মানে এই জিনিসটা আমার বেশি বড়। ওকে, চলো কোশ্চেনে কিন্তু খেয়াল রাখবে কোনটা বৃহত্তর চেয়েছে না ক্ষুদ্রতর চেয়েছে, সেই মতনই কিন্তু অ্যান্সার লিখবে। তোমরা যদি পরীক্ষায় কিন্তু এরকম করে টিক মেরে ছেড়ে দাও, তোমাদের কিন্তু নম্বরটা কিন্তু দেবে না, তোমাদের কিন্তু লিখতে হবে কোনটা বৃহত্তর কোনটা ক্ষুদ্রতম, লাস্টে অ্যান্সার বলে কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে। ওকে, চলো নেক্সট। একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ আর কিউআর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয় তাহলে কিউআর জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, পিকিউ আর পিআর একটা বৃত্ত, এই হচ্ছে পিকিউ একটা জ্যা, একটা কি বলেছে পিআর একটা জ্যা, পিআর একটা জ্যা, এরা পরস্পর কি বলেছে আমার 90 ডিগ্রি। তাহলে এই আর এর ব্যাসার্ধ যদি আর হয়, আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এই কিউআর জ্যাটার আমার দৈর্ঘ্য বার করতে হবে। এবার আমরা কি জানি, কিউপি লম্ব পিআর, অতএব কোণ কিউপিআর 90 ডিগ্রি। আমরা কি জানি এখান থেকে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে এটা তো আমরা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এইটা কি অর্ধবৃত্ত, অতএব কিউআর কি আমার ব্যাস, কিউআর আমার হচ্ছে আলটিমেটলি যে জ্যাটা ছিল সেটা কি বৃহত্তম জ্যা, মানেই হচ্ছে কি আমার ব্যাস। তাহলে অতএব কিউআর ইকুয়াল টু ব্যাসার্ধের দ্বিগুণ 2 ইন্টু আর, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2r একক। একক কি দেওয়া ছিল, একক 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 আর একক, হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু আমাদেরকে লিখতে হবে 2r একক। ওকে, চলো হলো। নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যের দূরত্ব হচ্ছে 13 সেমি, তাহলে দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। আচ্ছা, 8 সেমি আর 3 সেমি। আচ্ছা, ছবিটা আমরা আঁকি আগে। একটা বৃত্ত আছে 8 সেমি বড় আর একটা বৃত্ত আছে 3 সেমি বড়, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 13 সেমি। আর এইটা হচ্ছে আমার, আর এদের কি বার করতে বলেছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা আমাকে বার করতে বলেছে, তাই তো। তাহলে দেখো এই যে দাগটা এটার দৈর্ঘ্য কত 8, এই যে দাগটা এটার দৈর্ঘ্য কত 3। ওকে, এটা যদি আমরা টানি তাহলে এটা 90 এটা 90, তাহলে এই দুটো সরলরেখা, আচ্ছা আমরা নাম দিই এ বি, এখানে নাম দিই আমরা সি ডি, ব্যাস এটুকু নাম দিলে আমাদের কাজ হয়ে যাবে। এবার দেখো এবি আর সিডি কি, এবি আর সিডি কি সমান্তরাল, অবশ্যই এবি আর সিডি অফকোর্স সমান্তরাল, কারণ এই কোণটাও 90 এই কোণটাও 90, এই যে এই কোণটাও যেহেতু 90 আর এই কোণটাও যেহেতু 90, কারণ কি এই স্পর্শবিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে অলওয়েজ কি সমকোণ হয় গেল। এবার দেখো এখান থেকে যদি তোমরা একটা অঙ্কন করো, বেঁকে গেল সরি, হ্যাঁ ঠিক আছে। তো চলো এই যেটা আমরা অঙ্কন করলাম সেটা আমরা কি করলাম, এটার নাম দিয়ে দিই আমরা ই নাম দিয়ে দিই, তাহলে আমরা কি করলাম ডিই সমান্তরাল এবিটা অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে ডিই সমান্তরাল এবি, আবার এইটা এটার সাথে সমান্তরাল, তাহলে এই বাহুটা এই বাহুটার সাথে সমান্তরাল, তাহলে এই যেটা আমরা পেলাম এ বি ডিই, এটা একটা কি সামন্তরিক না, অবশ্যই এটা একটা সামন্তরিক। তাহলে এই বাহুটা যদি 3 হয় তাহলে এই বাহুটা কত হবে 3ই হবে, তাহলে এই বাহুটা যদি 3 হয়ে যায় তাহলে পুরোটা 8 ছিল, তাহলে এইটুকু 3 হলে ওপরের টুকু কত হবে, ওপরের টুকু হয়ে যাবে আমার 5, এই যে এইটুকু দাগ এটা হয়ে যাবে আমার 5, আর এটা 13 ছিল, তাহলে এইটুকু কত হয়ে যাবে 13 হয়ে যাবে। এবার দেখ ওপর দিকে যে ত্রিভুজটা আছে সেটার নাম কি, ত্রিভুজ সিডিই এর কোণ ইসিডি ইকুয়াল টু তো 90 ডিগ্রি, অতএব অতিভুজ কোনটা এ বিপরীতটা ডি স্কোয়ার
ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডির স্কোয়ার, মানে হচ্ছে কিসের মান বার করতে হবে? সিডির মান বার করতে হবে। সিডির মান হচ্ছে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কি দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে কত রে? 169 মাইনাস হচ্ছে 25 মানে হচ্ছে 144। তাহলে সিডি ইকুয়াল টু কত হবে? √144 মানে হচ্ছে 12। তার মানে এই সরল সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য হয়ে গেল কিন্তু আমার 12। এটা যখন আমরা কিন্তু পরীক্ষার খাতায় করবো একটু কিন্তু আমাদের লিখে এলাবোরেট করে করতে হবে। এটা সমান্তরাল লিখতে হবে, এটা সমান্তরাল মোটামুটি আমরা সবটাই লিখেছি, আর একটু সাজিয়ে তোরা লিখবি। পরীক্ষার সময় তোরা এরকম হ্যাপাসেট করবি না, একটু অবশ্যই সাজিয়ে কিন্তু এগুলোকে আমাকে লিখতে হবে। চলো পরের পাতায় যাই। পরের পাতায় দেখো কি বলছে। পরের পাতায় আচ্ছা কত নম্বর অবধি আমাদের হলো? ওদিকে আমাদের হলো হচ্ছে আচ্ছা 6 হয়ে গেল, তাই তো? পরের পাতা হচ্ছে আমাদের 7 কি বলছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত হচ্ছে 1:2:3। দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত নির্ণয় করো। আচ্ছা এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে 1 মানে x ধরলাম, 2 মানে 2x ধরলাম, 3 মানে 3x ধরলাম, এর সাথে অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এই যে বিপরীত কোণ দুটো আছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তার মানে x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 4x ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে 2x ইকুয়াল টু কত হবে? 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো দ্বিতীয় আর চতুর্থ কোণ তো পরস্পর বিপরীত, তার মানে এরাও তো সম্পূরক হবে। তার মানে এদের সমষ্টি হচ্ছে 180। তার মানে চতুর্থ কোণ মানে কি? 180 মাইনাস দ্বিতীয় কোণ, তার মানে 180 মাইনাস 90 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অনুপাত কত? দ্বিতীয়টাও 90, চতুর্থটাও 90, তাহলে 90:90 মানে অ্যান্সার হচ্ছে আমার 1:1 হচ্ছে আমার উত্তর এই অঙ্কটার। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট, এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ হলে সাইন এ সাইন বি সাইন সি এর সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি এর মান কত? এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, খুব ভালো লাগবে তোদের করতে। দেখ এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে যেমন তেমন আমরা একটা নাম দিই এ বি সি। এবার দেখ এ বি সি 3টে কোণ আছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এবার এদের মধ্যে কেউ না কেউ তো সমকোণ হবেই রে। তার মানে এখানে আমার বিটা সমকোণ, 3টে কোণ যদি থাকে সমকোণী ত্রিভুজের, তাহলে যে কোনো একটা তো সমকোণ হবেই। তাহলে আমি এখানে ধরলাম বিটা সমকোণ। তাহলে বাকি দুটোকে আমি রাখলাম আলাদা, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি কে রাখলাম, আর সাইন স্কোয়ার বি এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার 90 ডিগ্রি। ওকে, এবার দেখো যে বাকি যে দুটো কোণ পড়ে আছে না, এ আর সি, তাহলে এদের সমষ্টিও কত? এদের সমষ্টি তো 90, কারণ বি একা 90, বাকি দুটো মিলিয়ে 90। তাহলে এ ইকুয়াল টু কি লেখা যায়? 90 মাইনাস সি লেখা যায় না? তাহলে একে যদি আমরা 90 মাইনাস সি লিখি, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস সি যদি লিখি, তাহলে আমাদের কি পূরক কোণের ফর্মুলা হয়ে যাচ্ছে না? আর সাইন স্কোয়ার 90 ভ্যালু কত? 1। তাহলে এখানে কি লিখবো আমরা? এটা কি হয়ে যাবে? কস স্কোয়ার সি হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার সি আর সাইন স্কোয়ার সি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা কি যাবে? 1, 1 প্লাস 1 ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 2। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমার 2 দাঁড়ালো। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস খুব সুন্দর করে। নেক্সট অঙ্ক দেখো, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। এবার এই দুটোকে কম্পেয়ার করে থিটার ভ্যালুটা যদি আমাকে বার করতে হয়, তাহলে হয় সাইনটাকে কসের আকারে নিয়ে যেতে হবে, নাহলে কসটাকে সাইনের আকারে নিয়ে যেতে হবে। এরকম কিন্তু তোরা আগেও করেছিস। তাহলে এখানে আমরা কি করে করবো? দেখ একটা জিনিস জানবি, এই কোণটার 10 থিটা এর পূরক কোণ কি? 10 থিটা এর পূরক কোণ হচ্ছে 90 থেকে 10 থিটা বাদ দিলে প্লেন ভাব। 10 এর পূরক কোণ কি? 10 এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 10 মানে হচ্ছে 80, তাই তো? এবার তার মানে থিটার পূরক কোণ কি? 90 মাইনাস থিটা। ওকে, আবার 90 থেকে যদি এই পূরক কোণ 80টাকে বাদ দিই, তাহলে আবার এই 10 ফেরত পাবো। তাহলে 90 থেকে যদি আবার আমি এই 90 মাইনাস থিটাটাকে বাদ দিই, তাহলে আবার কি? আমি 10 থিটাতে ফেরত পাবো 10 থিটা। 10 থিটা লিখতাম, বুঝতে পারলি? তাহলে এই 10 থিটাকে যদি আমরা পূরক কোণ আকারে সাজাতে যাই, তাহলে সাইন 90 মাইনাস 10 থিটা ইকুয়াল টু হচ্ছে আমার কস থিটা, কস 8 থিটা। তাহলে দেখো এটা তাহলে কিসে রূপান্তরিত হয়ে যাবে? কসে রূপান্তরিত হয়ে যাবে পূরক কোণের ফর্মুলা। তাহলে কস 90 মাইনাস 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। তার মানে এবার আমরা ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়াল টু 8 থিটা। তাহলে 18 থিটা ইকুয়াল টু 90। তার মানে থিটা ইকুয়াল টু কত? 90/18 মানে হচ্ছে 5 ডিগ্রি। এবার কিসের মান বার করতে বলেছে?
tan 9 থিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে tan 9 থিটার ভ্যালু কত? tan 9 থিটা মানে 9 ইন্টু 5 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, ভ্যালু ইজ 1। ওকে, আমরা অঙ্কের মধ্যে করে ফেললাম অঙ্ক, দূর, ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, ফাঁকা জায়গা ছিল বলে আমরা করে ফেললাম, যাই হোক। তাহলে tan 45 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? tan 9 থিটার ভ্যালু আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 1 দাঁড়াচ্ছে হচ্ছে আমার উত্তর। ওকে, আশা করছি বুঝতে পেরেছি সবাই। নেক্সট অঙ্ক দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে একটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, আমি এখানে দেখ, তাহলে ধরি একটি ধারের দৈর্ঘ্য x একক, দেখে x না ধরে 2x ধর, কেন দেখ বুঝতে পারবি। অতএব বৃদ্ধি পেল 2x ইন্টু 50/100, তার মানে দেখ আসবে x একক। কারণ যদি এখানে x ধরতাম তাহলে x/2 চলে আসতো, একটা ফ্র্যাকশন চলে আসতো। আমি চাই না আমার অঙ্কে ফ্র্যাকশন আসুক, ক্যালকুলেশন বেকার বেকার, আমার একটুও জটিল হবে কেন? যত কম হয় তত ভালো। তাহলে 2x ধরলে আমার বাড়লো x একক, তাহলে ভগ্নাংশের কোনো ব্যাপার নাই। এখন ধারের দৈর্ঘ্য 3x একক, তাহলে আগে সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? 6 ইন্টু 2x এর হোল স্কোয়ার, মানে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, মানে হচ্ছে 24x স্কোয়ার বর্গ বর্গ একক। আর এখন সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু 3x তার স্কোয়ার মানে হচ্ছে এটা 9, তার মানে 6 9 54x স্কোয়ার বর্গ একক। তার মানে বৃদ্ধি কতটা পেল? 54x স্কোয়ার মাইনাস 30 তো না, 30 তো অ্যান্সার হবে রে, এটা ইকুয়াল টু 30x স্কোয়ার বর্গ একক। ওকে, অতএব শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি 30x স্কোয়ার বাই কার উপর বৃদ্ধি পাচ্ছে? 24x স্কোয়ারের উপর ইন্টু 100, তাহলে x স্কোয়ার কাটলো, এটা হয়ে গেল তোর 5, এটা হয়ে গেল তোর 4, এটা হয়ে গেল 25, তার মানে 5 25 125 বর্গ একক। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে? শতকরা বৃদ্ধি হচ্ছে 125 বর্গ একক, হলো এই অঙ্কটার উত্তর আমার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? নেক্সট বলছে, আচ্ছা এটা একটু মুছি। নেক্সট বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? আচ্ছা, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তার মানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তার মানে একটা গোলক আছে যার দৈর্ঘ্য, যার ব্যাস হচ্ছে r, মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r/2। ঠিক আছে, এবার সেটাকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার মানে 8 সেমি ব্যাসার্ধ হচ্ছে r। আচ্ছা এক মিনিট, তাহলে তো এর ব্যাস 2r হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো এটা ছোট হবে না, তাহলে তো এটা তো এর থেকে যেটা দিয়েছে সেটা তো এর থেকে বড় হয়ে যাবে। এর 8টাই হচ্ছে এর ব্যাস, তার মানে ছোট গোলককে গলিয়ে বড় গোলক, অঙ্কটা কিন্তু মিস্টেক আছে। তার মানে এটা হতো, তার মানে এটা হতো 8 সেমি ব্যাসার্ধ হতো, এখানে হতো ব্যাস, কারণ ছোট গোলককে গলিয়ে তো বড় গোলক তো তৈরি করা যায় না। তার মানে এটা যদি আমরা অ্যান্সার করি 2r, এখানে ব্যাসার্ধ হচ্ছে r/2, তাহলে এটাকে গলিয়ে যদি এটা আমি তৈরি করতে যাই তাহলে কি হবে? এটাকে গলিয়ে তৈরি করতে গেলে দেখ পাই 4/3 পাই r/2 কিউব বাই 4/3 পাই r কিউব, তাহলে এটা কেটে গেলে r কিউব বাই 8 ইন্টু 1/r কিউব, তার মানে 1/8টি গোলক তৈরি করা যাবে। এটা তো হতে পারে না, কোনো জিনিসকে গলিয়ে কোনো জিনিসের 1/8 কি করে তৈরি করা যাবে? তাহলে যদি অঙ্কটা এরকমই থাকে তাহলে অ্যান্সার আসবে 1/8, কিন্তু অঙ্কটা একটু গন্ডগোল আছে, অঙ্কটা উল্টো দেওয়া আছে। ওকে, চলো নেক্সট অঙ্ক। সামেশন অফ সিগমা আই হচ্ছে, আই এর লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে n, তাহলে হচ্ছে xi মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 12, আর সিগমা আই ইকুয়াল টু 1 টু n, যদি xi প্লাস 3 ইকুয়াল টু 72 হয় তাহলে n এর মান বার করো। আচ্ছা চলো, খুব মজাদার একটা অঙ্ক। কি বলেছে? সিগমা আই n xi মাইনাস 7, সিগমা আই 1 থেকে n xi মাইনাস 7 ইকুয়াল টু 12।
12 আর সামেশন অফ এক্স আই 1 থেকে হচ্ছে n আর হচ্ছে xi প্লাস 3 ইকুয়াল টু 72, xi প্লাস 3 ইকুয়াল টু 72। ওকে, চলো তাহলে এইটা মানে কি সামেশন, মানে কি সামেশন বা সিগমা, এই জিনিসটার মানে কি পরপর যে মানগুলো বলেছে সে মানগুলো xi আছে, i এর জায়গায় একবার 1 আর হাইয়েস্ট হচ্ছে i এর জায়গায় n, মানে i এর মান 1 থেকে n অবধি যতগুলো রাশি আমরা পাবো সেগুলোর সব যোগফল মানেই হচ্ছে সিগমা বা সামেশন। ওকে, তাহলে জিনিসটা দেখো, তাহলে কি xi মাইনাস 7 আছে, তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কি x1 মাইনাস 7 প্লাস x2 প্লাস 7, এই প্লাস 7 তো না মাইনাস 7 প্লাস x3 মাইনাস 7, এরকম ভাবে ডট 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 চলতে থাকলো এভাবে, তাহলে কি দাঁড়াবে লাস্ট অবধি কি দাঁড়াবে হাইয়েস্ট ভ্যালু n, তাহলে x টু দি পাওয়ার তো না xn, এবার প্লাস 7ই থাকবে এখানে, তাহলে এখানেও সেই প্লাস আলটিমেটলি 7ই থাকছে। তাহলে দেখো, আচ্ছা এদিকটা একটু এদিকে করবো আমরা, যাই হোক, তাহলে এটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 12 দাঁড়াচ্ছে। এবার দেখ x1 x2 x3 এরকম ডট ডট করে কত দূর আছে x টু দি পাওয়ার n অবধি আছে। আর দেখ 7 কতগুলো আছে মাইনাস 7, এখানে কতগুলো আছে মাইনাস 7, এখানে যতবার x এসছে ততবারই কিন্তু এক মিনিট যতবার x এসছে ততবারই কিন্তু মাইনাস 7 এসছে, তাহলে মাইনাস 7 কতবার এসছে, আচ্ছা এটা মাইনাস n, তো মাইনাস 7 কতবার এসছে n সংখ্যক বার যদি x আসে তাহলে 7 ও n বার এসছে, তার মানে 7n, তার মানে আমরা কি পেলাম x1 x2 minus x3 plus dot 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 x to the power n a অবধি ইকুয়াল টু 12 প্লাস 7n, এটা আমি একটা পেলাম। আর সেম জিনিসটাই যদি আমরা এদিকে এবার করি, তাহলে দেখো x1 প্লাস 3 x2 প্লাস 3 x3 প্লাস 3 ডট 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 x টু দি পাওয়ার n প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 72, তাই তো রে, এমনটাই তো করলাম আমরা ওখানে। তাহলে এখানেও তাই দেখো x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 x টু দি পাওয়ার n অবধি আমি কমন নিয়ে নিলাম, আর 3 কতবার আছে যতবার x আসছে ততবার 3 আছে, তার মানে n সংখ্যক 3 আছে, তার মানে 72। তার মানে দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x টু দি পাওয়ার n, এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 72 মাইনাস 3n। তাহলে দেখ এখানেও x1 থেকে xn অবধি ভ্যালু হচ্ছে 72 প্লাস 7n, আর এখানেও x1 থেকে xn অবধি ভ্যালু হচ্ছে 72 মাইনাস 3n। তাহলে এই দুটোর মান তো একই, এই দুটো জিনিস যদি একই তাহলে এদের মান দুটোকে কম্পেয়ার করা যায়। অতএব 12 প্লাস 7n ইকুয়াল টু 72 মাইনাস 3n, তার মানে এটা যদি এদিকে চলে আসে 10n ইকুয়াল টু হচ্ছে 60, তাহলে n ইকুয়াল টু 60 বাই 10 ইকুয়াল টু হচ্ছে 6 হলো আমার উত্তর। n এর ভ্যালু হয়ে গেল আমার 6, এটা হয়ে গেল আমার এই অঙ্কটার উত্তর। আচ্ছা তাহলে 12টা অঙ্ক আমাদের এখান থেকে কমপ্লিট। আচ্ছা তাহলে এই 6 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা তোরা ভালো করে দেখ, এই অঙ্কগুলো সব ভালো করে দেখ। একটা ভালো স্কুল ছিল, মানে মাঝারি লেভেলের স্কুল ছিল, খুব ভালো স্কুল। তো এটা হয়ে গেলে আমরা আগামীতে 7 নম্বর স্কুলটা নিয়ে, 7 নম্বর যে পেজটা আছে এবিটির সেটা নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ ফাটিয়ে অঙ্ক কর, যে অঙ্কগুলো বুঝতে পারছিস সেটা কমেন্ট কর, আর ভিডিও ভালো লাগলে তো লাইক শেয়ার করবি, বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার কর যাতে তারাও দেখতে পায়। তো চল দেখা হচ্ছে পরবর্তী 7 নম্বর পেজটা নিয়ে, ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা কর, টাটা।